তো আজকের লেকচার আমরা প্যারালাল অপারেশন অফ অল্টারনেটার্স দিয়ে স্টার্ট করব। যেরকম ট্রান্সফর্মার যখন পড়িয়েছিলাম সেখানটায় প্যারালাল অপারেশন অফ ট্রান্সফর্মার পড়েছিলাম, তো ওখানেও যে রিজনগুলো পড়েছিলাম এখানেও সেম রিজন। ইভেন ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশনের সময় যে কন্ডিশানগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম অলমোস্ট সেম কন্ডিশান এখানে ফুলফিল হলে তবেই গিয়ে আমরা অল্টারনেটারের প্যারালাল অপারেশন করতে পারি। তো ফার্স্টে আমরা একটু দেখে নিই যে প্যারালাল অপারেশনটা কী জিনিস। তো একদম সিম্পলভাবে বলতে গেলে তোমাদের যেরকম আমি সমস্ত কিছুতেই বলি যে কোনো কিছুকে নিয়ে যখন ডিসকাস করার প্রয়োজন পড়বে ইলেকট্রিক্যালে, যদি ডিসি সার্কিটের থ্রুতে ডিসকাস করার পসিবিলিটি থাকে তাহলে সেভাবে ভাবার চেষ্টা করো, জিনিসটা অনেক সিম্পল হয়ে যাবে। যেমন ধরো যদি আমরা দুটো রেজিস্ট্যান্সের কথা ভাবি, দুটো রেজিস্ট্যান্সকে যদি আমরা এভাবে কানেক্ট করি তাহলে সেটা কি হচ্ছে, প্যারালাল কানেকশান হচ্ছে, তাই না? তো একই রকমভাবে দুটো সিঙ্ক্রোনাস জেনারেটরকে যদি এভাবে কানেক্ট করা হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে প্যারালাল অপারেশন বলা হবে। ট্রান্সফর্মারের ক্ষেত্রেও আমরা তাই দেখেছিলাম, ট্রান্সফর্মারকে আমরা প্যারালালি কীভাবে কানেক্ট করেছিলাম। তো দুটো অল্টারনেটার, মানে দুটো বলে না, দুই বা ততোধিক অল্টারনেটারকে যখন আমরা এভাবে প্যারালালি কানেক্ট করছি সেটাই হচ্ছে কি আমাদের প্যারালাল অপারেশন অফ অল্টারনেটার্স। এবার স্বাভাবিকভাবেই কোশ্চেন হচ্ছে যে আমাদের প্যারালাল অপারেশন করার দরকারটা কী পড়লো। কারণ ধরো একটা পাওয়ার জেনারেটিং স্টেশন আছে, পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে একটা অল্টারনেটার পাওয়ার তৈরি করছে, ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট করছে, তো সেটা দিয়েই তো কাজ হয়ে যাচ্ছিলো। তাহলে সেক্ষেত্রে আমার অল্টারনেটারের প্যারালাল অপারেশনের দরকার কী পড়লো। তো সেই রিজনগুলো আমি একে একে এক্সপ্লেন করছি। জাস্ট একটা সিচুয়েশান ইমাজিন করো, ঠিক আছে? আমি প্র্যাকটিক্যাল জায়গা থেকে আস্তে আস্তে ঢুকছি। জাস্ট একটা সিচুয়েশান ইমাজিন করো যে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে? ধরো এটা একটা পাওয়ার প্ল্যান্ট, পিপি বলে পাওয়ার প্ল্যান্টকে আমি ডিনোট করলাম। এই পাওয়ার প্ল্যান্টের মধ্যে সাপোজ একটা অল্টারনেটার আছে। এখানে যে অল্টারনেটারটা আছে এই অল্টারনেটারটা যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা জেনারেট করছে সেটা সাপোজ একটা শহর আছে, এই শহরটাতে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের থ্রুতে সাপ্লাই দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার ভাবো যে কোনো কারণে এই অল্টারনেটারটা যদি খারাপ হয়ে যায়, কোনো কারণে এই অল্টারনেটারটা খারাপ হয়ে গেল, তাহলে কি হবে? এই যে জায়গাটায়, মানে এই যে শহরটায় আমরা পাওয়ার সাপ্লাই দিচ্ছিলাম, তাহলে যতক্ষণ না এই অল্টারনেটারটা আবার আমরা ঠিক করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আর কোনো ইলেকট্রিক্যাল সাপ্লাই থাকবে না। এবার ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের এটা মেন লক্ষ্য নয় যে শুধুমাত্র আমরা ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করব, এটাও একটা বড় লক্ষ্য যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা বা ইলেকট্রিক্যাল এনার্জিটা আমরা জেনারেট করছি সেটা কনজিউমারদের কাছে কন্টিনিউয়াসলি পৌঁছে দেওয়া। মানে আমি জেনারেট করছি, তারপরে সেটাকে কন্টিনিউয়াস সাপ্লাই দিতে পারছি না, তাহলে এর যে একটা পাওয়ার সিস্টেমের যে মেন উদ্দেশ্য সেটাই কিন্তু ফুলফিল হলো না। কারণ কি, আমাদের যে সোসাইটি সেটা সিভিলাইজড সোসাইটি, আর এই সিভিলাইজেশনের জন্য কন্টিনিউয়াস ইলেকট্রিসিটির কিন্তু আমাদের প্রয়োজন। তো পাওয়ার প্ল্যান্টের মেন লক্ষ্য যে শুধুমাত্র ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করা তাই নয়, এটাকে কন্টিনিউয়াসলি কনজিউমারের কাছে পৌঁছে দেওয়াও হচ্ছে গিয়ে একটা এর বড় লক্ষ্য। তাহলে কোনো কারণে ফল্টের জন্য যদি এই যে পাওয়ার ফ্লো এটার যদি ইন্টারাপশান হয় তাহলে তো মুশকিল। তো তার জন্য আমাদের কোনো একটা ব্যবস্থা তো রাখতেই হবে। আবার শুধু সেটাই না যে ফল্ট হলেই যে আমার এখানে পাওয়ার সাপ্লাই ইন্টারাপ্ট হতে পারে তার সেটাই না। ধরো তোমার এই পাওয়ার প্ল্যান্টে একটা অল্টারনেটার আছে, এবার এটা তো সম্ভব না এটা বছরের পর বছর কি বলে যেরকম এফিসিয়েন্সিতে শুরুতে কাজ করছিল একই রকমভাবে কাজ করতে থাকবে। এখানেও কোনো ফল্ট হতে, মানে এখানেও মেনটেনেন্সের দরকার হতে পারে। ফর এক্সাম্পল তুমি তোমার নর্মাল সাইকেলের কথা ভাবো, সাইকেল কি করতে হয়, মেনটেনেন্স করতে হয়, বাইক মেনটেনেন্স করতে হয়, তো এই অল্টারনেটারের মেনটেনেন্স করার দরকার পড়তে পারে। তো যখন মেনটেনেন্স করা হবে তখন অবভিয়াসলি অল্টারনেটারটা ইন অপারেশন থাকবে না, তো যখন অপারেশনে থাকবে না তখনই কী হবে, এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া পসিবল নয়। তো তার জন্য আমরা যেটা করতে পারি যে ফর এক্সাম্পল ধরে নাও একটার পরিবর্তে আমরা করলাম কি দুটো অল্টারনেটারকে প্যারালালি কানেক্ট করলাম। এবার এতে আমার সুবিধাটা কোথায়, ধরো একটা অল্টারনেটার ছিল, কথার কথা বলছি, ঠিক আছে? আমি জাস্ট রেটিং যেগুলো লিখছি জাস্ট ফর এক্সাম্পল হিসাবে ধরো, প্র্যাকটিক্যাল হিসেবে নাও, জাস্ট এক্সাম্পল হিসাবে ধরো এখানে যে অল্টারনেটারটা ছিল সেই অল্টারনেটারটা ছিল সাপোজ 10 MV এর একটা অল্টারনেটার ছিল, 10 MV এর একটা অল্টারনেটার ছিল, ঠিক আছে? এই 10 MV এর অল্টারনেটারটা এই শহরটাতে পাওয়ার সাপ্লাই দিচ্ছিল।
এবার আমরা করলাম কি, একটা অল্টারনেটারের এই যে প্রবলেমটা দেখলাম সেটাকে অমিট করার জন্য আমরা দুটো অল্টারনেটার ইউজ করছি, দুটো সাপোজ 5 MV এর অল্টারনেটার ইউজ করছি, ঠিক আছে। কিংবা এরকম হতে পারে একটা 8 MV একটা 2 MV, এরকমও হতে পারে, ঠিক আছে। দুটো অল্টারনেটার আমরা এরকমভাবে প্যারালালি ইউজ করছি। সাপোজ এবার মেনটেনেন্সের দরকার পড়লো, মেনটেনেন্সের দরকারের জন্য হলো কি, জাস্ট একটা অল্টারনেটারের আমরা অ্যাট এ টাইম মেনটেনেন্স করবো, ঠিক আছে। তো ধরো মেনটেনেন্সের জন্য এই 5 MV এর একটা অল্টারনেটারকে আমরা বাদ দিয়ে দিলাম। এখনও সিস্টেমে কিন্তু 5 MV এর আর একটা অল্টারনেটার এক্সিস্ট করছে। তাহলে এই যে 5 MV এর অল্টারনেটারটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা এখানে এখনও ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিতে পারবো। হ্যাঁ, এটা ঠিক কথা যে এই শহরটার যে ইলেকট্রিক্যাল এনার্জি বা পাওয়ারের যেটা ডিমান্ড ছিল সেটাকে ফুলফিল করার জন্য টোটাল আমার 10 MV এর অল্টারনেটার দরকার ছিল, যেটাকে আমি দুটো 5 MV-তে স্প্লিট করে দিয়েছিলাম। সো এটার যে টোটাল চাহিদা বা টোটাল ডিমান্ড সেটাকে ফুলফিল করার জন্য দুটো অল্টারনেটারেরই দরকার ছিল, বাট মেনটেনেন্সের জন্য একটা অল্টারনেটার আউট হয়ে গেছে। তাহলে এখন এই যে সিটিটা আছে এখানকার ফুল ডিমান্ড কিন্তু এই অল্টারনেটারটা পুরোপুরি মেটাতে পারবে না। তো তাতে কি হবে, তাতে লোডশেডিং হবে, ঠিক কথা। তাহলে তুমি বলবে তাহলে তো আগেও লোডশেডিং হচ্ছিল এখনও লোডশেডিং হচ্ছে, কিন্তু আগেকার সঙ্গে এখনের একটা ডিফারেন্স আছে। আগে কি হচ্ছিল, এই অল্টারনেটারটা যদি কোনো কারণে খারাপ হয়ে যেত বা মেনটেন্যান্সের জন্য রাখা হতো, যতক্ষণ না এই টোটালটা ঠিক করতে পারছি আমি আবার, ততক্ষণ কিন্তু শহরে কারেন্ট থাকতোই না, যতক্ষণ না আমি ঠিক করতে পারছি। আর এখন সিচুয়েশানটা কি, এখন সিচুয়েশানটা হচ্ছে এরকম যে এই 5 MV অল্টারনেটারটা হয়তো এই শহরে টোটাল ডিমান্ড ফুলফিল করতে পারছে না, বাট আমরা লোডশেডিং শিডিউল করে ওই পাওয়ারের চাহিদাটা মেটাতে পারি। মানে ধরো এই শহরের ভেতরেই তিনটে পাড়া আছে বা তিনটে সেকশান আছে, একটা ধরো এ সেকশান, একটা বি সেকশান, একটা সি সেকশান। এরা এই এ সেকশান, বি সেকশান, সি সেকশান, এরা সবাই মিলে যে ডিমান্ডটা সেটা ফুলফিল করতে পারে 10 MV এর অল্টারনেটার। এখন তো আছে অ্যাভেলেবেল 5 MV। তাহলে দেখা যাচ্ছে কি, কোনো একটা টাইমে এ আর বিতে আমি ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছি, সিতে লোডশেডিং রাখলাম। তারপরে দেখা গেল বি আর সিতে আমি সাপ্লাই দিচ্ছি, এতে কিছুক্ষণ লোডশেডিং রাখলাম। তো এইভাবে আমরা যতক্ষণ না মেনটেনেন্সটা কমপ্লিট হচ্ছে এই একটা অল্টারনেটারের, ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাপারটাকে কিছুটা হলেও ম্যানেজ করে নিতে পারবো। টোটাল যে শহরটা ব্ল্যাকআউট হয়ে যাচ্ছিল সেই সিচুয়েশান কিন্তু আর থাকলো না। তাহলে এটা একটা আমাদের বড় অ্যাডভান্টেজ যে প্যারালাল অপারেশনের সাহায্যে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে কন্টিনিউয়াসলি সাপ্লাইয়ের ব্যবস্থা করতে পারি। এবার এই অল্টারনেটার সেটা খারাপের জন্য মেনটেনেন্স করতে হতে পারে বা নর্মাল মেনটেনেন্স হতে পারে, তো সেই জন্য সেই জায়গাগুলোতে আমরা এই ফেসিলিটিটা পাবো। আচ্ছা, আর একটা সিচুয়েশান এবার ইমাজিন করো, ধরো ওই একই রকমভাবে একটা 10 MV এর অল্টারনেটার আছে, ঠিক আছে। একটা 10 MV এর অল্টারনেটার আছে, ওই 10 MV এর অল্টারনেটারটা ওই শহরটাতেই ধরো সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। এবার আমি এই শহরের দুটো আলাদা আলাদা টাইমের কথা ভাবছি। ধরো একটা হচ্ছে গিয়ে মর্নিংয়ের টাইম বা রাতে, হ্যাঁ ঠিক আছে, আমি একটা চলো মর্নিংয়ের টাইম নিয়ে নিই, চলো মর্নিং ওই 10টার দিকে ধরে নাও, ঠিক আছে। একটা ইভিনিং ধরে নাও, চলো আরও একটা আমি নিয়ে নিচ্ছি, আর একটা হচ্ছে গিয়ে মিড নাইট। 3টে টাইম নিলাম, ঠিক আছে, 3টে টাইম নিলাম। কি বলছি আমি, যে একটা পাওয়ার প্ল্যান্ট আছে যেখানে 10 MV এর অল্টারনেটার আছে, সে এই শহরটাতে পাওয়ার সাপ্লাই দিচ্ছে। তো শহরে আমি 3টে টাইম ধরে নিচ্ছি, একটা ধরো মর্নিংয়ের সময়, ধরো সকালবেলা, একটা সন্ধেবেলা, আর একটা হচ্ছে গিয়ে মিড নাইট, ঠিক আছে। এবার এই যে 10 MV অল্টারনেটারটা, যদি আমার একটা অল্টারনেটার থাকে তাহলে এই অল্টারনেটারটাই আমাকে এখানটায় কিন্তু সাপ্লাইটা দেবে, সে সকালবেলা হোক, সন্ধ্যাবেলা হোক, মাঝরাত হোক, ঠিক আছে। ধরো এখানে এক মিনিট কালারটা চেঞ্জ করি। মর্নিং সেশনে পাওয়ার কনজামশান মোটামুটি ধরে নাও অ্যাভারেজ টাইপের কিছু আছে। ইভিনিংয়ে হিউজ লোড পড়ছে, ঠিক আছে, মানে অল্টারনেটারের যে ফুল ক্যাপাসিটিতে অল্টারনেটারকে চালালে তবে এই ইভিনিংয়ে যা ডিমান্ড ওই শহরে সেটা মিটছে। মিড নাইটে হলো কি আমার পাওয়ার কনজামশান কিন্তু অনেক কম থাকে, কারণ রাতের বেলায় অফিস কাছারি আরও যা যা কাজ থাকে সেগুলো এতটাই কম থাকে যে মিড নাইটে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জির যে ডিমান্ড সেটা কম থাকে। তো মর্নিংয়ে আমি ধরলাম একটা অ্যাভারেজ টাইপের আছে,
ইভিনিংয়ে ধরলাম হচ্ছে কি হিউজ লোড আছে, আর মিড নাইটে ভেরি লেস, খুবই কম, লাইট লোড বলতে পারি আমি, এখানটায় লাইট লোড বলে দিই, চলো ধরলাম লাইট লোড আছে। তো আমি ধরছি কি যে এক মিনিট কালার চেঞ্জ করি, মর্নিং সেশনে এই যে 10 MV এর অল্টারনেটারটা আছে, এটা ফুল ক্যাপাসিটিতে না চালালেও চলছে, ঠিক আছে। সাপোজ ধরে নাও আমার যদি 10 MV এর পরিবর্তে কোনো 8 MV এর অল্টারনেটার থাকতো, সেটা দিয়েও মর্নিংয়ে পাওয়ার সাপ্লাই আমরা দিয়ে দিলে কাজ চলে যেত। ইভিনিংয়ের জন্য 10 MV এর অল্টারনেটারই দরকার, ঠিক আছে, 10 MV একমাত্র সাপ্লাই দিতে পারবে। মিড নাইটের ক্ষেত্রে সাপোজ 4 MV তেও কাজ চলে যাবে, 4 MV তেও কাজ চলে যাবে, ঠিক আছে। এবার এখানে একটা সিচুয়েশান দেখো, এই যে 10 MV এর অল্টারনেটারটা কানেক্ট করা আছে, এ তো সারাদিন চলছে, তাহলে সারাদিন যদি চলে কিছু লস দেখবে সব সময়তেই হয়, ঠিক আছে। একটা হচ্ছে, তো আমি ফার্স্টে লসগুলো লিখছি, কী কী লস হয়, ইলেকট্রিক্যাল লস আর মেকানিক্যাল লস। মেকানিক্যাল লসের মধ্যে ফ্রিকশনাল লস, তো মেকানিক্যাল লসকে আমি বাদ দিলাম, আমি শুধু ইলেকট্রিক্যাল লসে আসছি। একটা হচ্ছে গিয়ে কোর লস, আর একটা হচ্ছে গিয়ে কপার লস, ঠিক আছে। এবার কপার লস তো আমরা বলেইছি, বারবার দেখিয়ে এসেছি, কপার লস হচ্ছে গিয়ে ভেরিয়েবল লস, কারণ এটা হচ্ছে আই স্কোয়ার লস, লোডের ওপর ডিপেন্ড করবে কারেন্টের মানে লোডের ভেরিয়েশন হলে কারেন্টেরও ভেরিয়েশন হবে, তার জন্য কপার লস হচ্ছে ভেরিয়েবল লস। তো কপার লস এখানেও হবে, কপার লস এখানেও হবে, কপার লস এখানেও হবে, ঠিক আছে। কোর লস, এই কোর লসকে আমরা সবসময় কি বলি, কনস্ট্যান্ট লস, তাই না। কোর লসকে আমরা বলি কনস্ট্যান্ট লস, কারণ এটা ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি এগুলোর উপর ডিপেন্ড করে। এবার অল্টারনেটরের ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি তো আমি এখানে চেঞ্জ করছি না, তো কোর লস হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট লস। তাতে মিড নাইটেও যতটা মানে কোর লস হবে, মর্নিংয়েও ততটা কোর লস হবে, ইভিনিংয়েও ততটা কোর লস হবে। যতটুকু বললাম আমি একবার সামারির আকারে বলছি, ঠিক আছে, তারপর আমি নেক্সট স্টেপে যাব যাতে তোমাদের ব্যাপারটা বুঝতে আরও সুবিধে হয়। কি বলছি, একটা 10 MV এর অল্টারনেটার আছে, এই যে 10 MV এর অল্টারনেটারটা আছে সেটা এই শহরটাতে পাওয়ার সাপ্লাই দিচ্ছে। এবার ওই শহরে তিনটে সময়ের কথা আমি ভাবছি, একটা হচ্ছে গিয়ে মর্নিং, একটা ইভিনিং, একটা হচ্ছে মিড নাইট। তো মর্নিং সেশনে যতটা লোডের চাহিদা থাকে সেটা একটা 8 MV এর অল্টারনেটারও সাপোজ মিটিয়ে দিতে পারে। একটা 10 MV এর অল্টারনেটার কি লাগবে আমার ইভিনিংয়ের সাপ্লাই দেওয়ার জন্য, কারণ ইভিনিংয়ে লোড হিউজ থাকে। আর মিড নাইটের লোড এতটাই কম, একটা 4 MV এর অল্টারনেটারও কিন্তু মিটিয়ে দিতে পারে। এবার জাস্ট কোর লসের কথা ভাবো, লোড যাই হোক না কেন মিড নাইট, মর্নিং, ইভিনিং সব জায়গাতেই কিন্তু একই পরিমাণে কোর লস হবে, ঠিক আছে। কারণ কোর লস হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট লস। সাপোজ আমি এখানটায় ধরে নিলাম এখানে কোর লস হচ্ছে গিয়ে 200 ওয়াট, কোর লসের ভ্যালু আমি সাপোজ ধরে নিলাম 200 ওয়াট, ঠিক আছে। মিড নাইটেও তাহলে 200 ওয়াট লস হবে কোর লস, মর্নিং সেশনেও 200 ওয়াট কোর লস হবে, ইভিনিং সেশনেও 200 ওয়াট কোর লস হবে। যদি আমি প্যারালাল অপারেশন করি তাহলে কোনো অ্যাডভান্টেজ পাচ্ছি কি না সেটা আমরা এবার একটু দেখে নেব, ঠিক আছে। তো এবার আমি ধরলাম প্যারালাল অপারেশনের জন্য দুটো অল্টারনেটার নিলাম, 5 MV আর 5 MV। এখন করছে কি, এই শহরটাতে সাপ্লাই দিচ্ছে, ওই একই শহরে সাপ্লাই দিচ্ছে। তো এরও আমি তিনটে সিচুয়েশান নিয়ে নিলাম, একটা হচ্ছে মিড নাইট, একটা হচ্ছে ইভিনিং, সেখানে মর্নিং লেখা ছিল মোস্ট প্রবলি, তো মর্নিং করে দিই। আর একটা হচ্ছে আমাদের ইভিনিং সেশন, ঠিক আছে। এবার ইভিনিং সেশনের কথা ভাবো, ইভিনিং সেশনে আমি কি বলেছিলাম যে হিউজ লোড থাকে, তখন ওই শহরটাতে 10 MV এর অল্টারনেটারই লাগবে। তার মানে ইভিনিং সেশনে আমাদের দুটো অল্টারনেটারকেই কিন্তু চালিয়ে রাখতে হচ্ছে, 5 MV আর 5 MV এর দুটো অল্টারনেটারকেই চালিয়ে রাখতে হচ্ছে। মর্নিং সেশনে আমি দেখলাম 8 MV মানে 8 MV রেটিংয়ের অল্টারনেটার থাকলেও হবে। এবার 8 MV আমার এখানে তাহলে দুটো অল্টারনেটারই চালাতে হবে, তাহলে এখানেও আমাকে দুটো অল্টারনেটার চালিয়ে রাখতে হলো, একটা ফুল ক্যাপাসিটিতে কাজ করবে আর একটা ফুল ক্যাপাসিটিতে কাজ করানোর দরকার নেই, মানে একটাকে ফুল লোডে কাজ করাবো আর একটাতে ফুল লোডের থেকে কম লোডে কাজ করাবো, তাহলেই আমার কাজ হয়ে যাবে। মিড নাইট সেশনে আমরা কত নিয়েছিলাম দেখো, একটা 4 MV এর অল্টারনেটার দিয়ে কাজ মিটিয়ে দিতে পারি। তাহলে এখানে আমার একটা অল্টারনেটার দিয়ে কাজ চালালেই কিন্তু হয়ে যাচ্ছে। তো তাই যদি হয় তাহলে এবার তুমি কোর লসের কথা ভাবো, কোর লস কী হলো, এখানে ফুল কোর লসই হবে, ঠিক আছে। তো আমি ধরলাম
5 MVA অল্টারনেটারটাতে কোর লস হয় হচ্ছে কি 100 ওয়াট, এটাতেও হয় 100 ওয়াট, মানে 10 MVA এর ক্ষেত্রে আমি 200 ওয়াট ধরেছিলাম, তো সেটাকেই আমি এখানে স্প্লিট করে দিলাম। সাপোজ 5 MVA এর ক্ষেত্রে 100 ওয়াট হচ্ছে গিয়ে কোর লস, আর এই 5 MVA অল্টারনেটারের জন্য হচ্ছে গিয়ে 100 ওয়াট কোর লস। তাহলে এখানে ইভিনিং সেশনে দুটো অল্টারনেটারই কাজ করছে, তাহলে এখানেও 200 ওয়াট কোর লস হবে। মর্নিং সেশনে এখানেও দুটো অল্টারনেটার কাজ করছে, তাহলে এখানেও 200 ওয়াট আমার কোর লস হবে। বাট মিড নাইট সেশনে হচ্ছে কি একটা অল্টারনেটারকে আমি যদি খুলেও দিই তাতেও কোনো অসুবিধা নেই, কারণ আমার তখন শহরের যা ডিমান্ড সেটা তো একটা অল্টারনেটারই মেটাতে পারে। তো তার জন্য এখানে একটা অল্টারনেটার যেহেতু খুলে দিয়েছি, লাইন থেকে ডিসকানেক্ট করে দিয়েছি, তাহলে কতগুলোর জন্য কোর লস হবে? জাস্ট এই একটা অল্টারনেটার যেটা অপারেশনে আছে সেটার জন্য কোর লস হবে। তাহলে এখানে কতটা কোর লস হবে? 100 ওয়াট হবে। তার মানে আমরা দেখছি কি লাইট লোড পিরিয়ডে যখন কি বলে যদি অনেকগুলো অল্টারনেটারকে আমরা প্যারালে অপারেট করাই, লাইট লোড পিরিয়ডে যতগুলো অল্টারনেটারের দরকার নেই তাদেরকে আমরা ডিসকানেক্ট করে দিতে পারি, তাহলে ততগুলো অল্টারনেটারের জন্য যে কোর লসগুলো সেগুলো তো আর হবে না। তাহলে আলটিমেটলি হচ্ছে কি সিস্টেমের যে টোটাল লস সেটা কিন্তু আমাদের কমে যাচ্ছে। আর তাই যদি হয় তাহলে অবভিয়াসলি সিস্টেমের যে এফিসিয়েন্সি সেটাও কিন্তু ইনক্রিজ হবে। তো অল্টারনেটারের যে প্যারালাল অপারেশনের অ্যাডভান্টেজ এগুলোই হচ্ছে সেগুলো যার জন্য আমরা প্যারালাল অপারেশন অফ অল্টারনেটার করে থাকি। তো পরীক্ষাতে কোশ্চেন আসে এটা যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ প্যারালাল অপারেশন অফ অল্টারনেটার, তখন এই যে রিজনগুলো বললাম এগুলোকেই এক্সপ্লেন করে লিখতে হবে, মোর দ্যান এনাফ। তাহলে এবার আমরা যে অল্টারনেটারের প্যারালাল অপারেশন করাবো তাহলে নিশ্চয়ই তো একটা কন্ডিশন থাকতে হবে, কিছু তো কন্ডিশন থাকতে হবে। তো কী কী কন্ডিশন ফুলফিল হলে তবে আমরা দুটো অল্টারনেটারকে প্যারালালি কানেক্ট করতে পারবো সেটা আমরা একটু দেখে নেব। তো দুটো অল্টারনেটারকে যদি আমরা প্যারালি কানেক্ট করতে চাই তাহলে কী কী কন্ডিশন ফুলফিল হতে হবে সেটা আমরা দেখবো। এটা দুটো অল্টারনেটার বলে না, দুইয়ের বেশি হতে পারে, 3টে হতে পারে, 4টে হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে, 100টা হতে পারে, যা খুশি হতে পারে। তো অল্টারনেটারকে প্যারালি কানেক্ট করার জন্য যে কি বলে কন্ডিশনগুলো ফুলফিল হতে হয় তো সেগুলো আমরা দেখব। একটা জিনিস এবার খেয়াল করো, আবার আমি ডিসি সার্কিটে আসি, ঠিক আছে? আবার আমি ডিসি সার্কিটে আসি। ধরো এটা একটা ব্যাটারি, এর সাথে আমরা প্যারালালি একটা ব্যাটারি কানেক্ট করলাম, আর তার সঙ্গে আমরা একটা রেজিস্ট্যান্স এভাবে কানেক্ট করলাম। এখানে আমরা জাস্ট এটুকু দেখব যে কোন কোন ব্রাঞ্চে কারেন্ট ফ্লো হবে আর কোন কোন ব্রাঞ্চে কারেন্ট ফ্লো হবে না সেটা আমরা দেখব, ঠিক আছে? ওকে, এবার কোন কোন ব্রাঞ্চে কারেন্ট ফ্লো হবে আর কোন কোন ব্রাঞ্চে কারেন্ট ফ্লো হবে না তার জন্য এই যে ব্যাটারিগুলো আছে এদের ভোল্টেজের ভ্যালু আমাদের জানার দরকার, ঠিক আছে? তো তার জন্য সাপোজ আমি এটার ভ্যালু ধরলাম 10 ভোল্ট, এটার ভ্যালু ধরলাম 10 ভোল্ট, ঠিক আছে? আর এটা একটা লোড রেজিস্ট্যান্স যা খুশি ভ্যালু ধরে নিলাম। তো দেখে তো বোঝা যাচ্ছে যে এখানে তো কারেন্ট ফ্লো হবেই, ঠিক আছে? কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আচ্ছা এটাকে না আমি একটু এইখানটায় লিখি, 1 মিনিট। এটা হচ্ছে 10 ভোল্ট। আমি যেটা এখানে বলতে চাইছি এখানে কি কোনো কারেন্ট ফ্লো হবে? এই যে সার্কেলটা ড্র করলাম, সার্কেল না মানে এই যে লুপটা ড্র করলাম বা লুপটা দেখালাম, এই লুপে কি কোনো কারেন্ট ফ্লো হবে? এই লুপের কারেন্ট আমি যদি আই ধরে নিই, এই লুপের কারেন্ট কিন্তু হচ্ছে কি 0। কেন 0? আমি দুইভাবে এখানটায় কারেন্ট কেন 0 এক্সপ্লেন করছি। দেখো কারেন্ট সেখানেই ফ্লো হতে পারে, মানে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে ফ্লো হতে পারে, মানে দুটো পয়েন্টের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ থাকে তবেই গিয়ে সেখানটায় কারেন্ট ফ্লো হতে পারে। এটাও হচ্ছে গিয়ে 10 ভোল্ট, এটাও হচ্ছে গিয়ে 10 ভোল্ট, তাহলে আমার কারেন্ট ফ্লো হবে কী করে? দুটোই তো হচ্ছে গিয়ে 10 ভোল্টের,
তাহলে তাদের মধ্যে তো কোনো পোটেনশিয়াল ডিফারেন্সই নেই। পোটেনশিয়াল ডিফারেন্স কত? 10 - 10 হচ্ছে গিয়ে 0। তাহলে কি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কোনো কোশ্চেনই নেই। ঠিক আছে, আর কিভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি? তোমাদের জন্য সব থেকে সহজ যেটা উপায়, কেভিএল অ্যাপ্লাই করে দাও। চলো এখানে লাগালাম এ, আমি জাস্ট নামগুলো দিয়ে নিচ্ছি, এ বি সি ডি এরকম করে নাম দিলাম। আমি এ বি সি ডি এ এই লুপে যদি কেভিএল লাগাতে যাই তাহলে দেখো কি হবে, এ থেকে যখন আমি বি এর দিকে যাব তখন কি হবে, ভোল্টেজ রাইজ হবে, কারণ ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছি, রাইজ হলো, রাইজকে আমরা পজিটিভ লিখলাম। বি থেকে সি এর দিকে যাচ্ছি, ভোল্টেজ ড্রপও নাই রাইজও নাই। সি থেকে ডি এর দিকে যাচ্ছি, কি হচ্ছে, ব্যাটারির পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে যাচ্ছি, তাহলে কি হবে, এখানটায় ভোল্টেজ ড্রপ হবে, তাহলে -10। আর এখানে কি আছে, এখানেও কিন্তু ভোল্টেজ ড্রপ রাইজ নাই, আমরা আবার এ থেকে স্টার্ট করেছিলাম, এতে ফিরে এলাম, তাহলে আলটিমেটলি শেষ হয়ে গেল লুপটা। দেখো 10 - 10 করে কিন্তু আলটিমেটলি 0ই চলে আসছে। তাহলে দেখতেই পাচ্ছ ওই এবিসিডি এ লুপে কিন্তু কারেন্ট ফ্লো হওয়ার চান্স নেই। ঠিক আছে, এবার আর একটা সিচুয়েশান জাস্ট ইমাজিন করো, ধরো এটা একটা ব্যাটারি, এটাও আর একটা ব্যাটারি, এদেরকে প্যারালালে আমি কানেক্ট করে দিয়েছি। প্যারালালে কানেক্ট করার পর একটা লোড রেজিস্ট্যান্স আমরা একইভাবে কানেক্ট করে দিয়েছি। তো এবার এটাকে ধরো 10 ভোল্ট, এটাকে ধরো 8 ভোল্ট, আর এটাকে ধরলাম লোড রেজিস্ট্যান্স R। প্রথম কথা, জাস্ট থিওরি হিসেবে ধরো জিনিসটাকে, এর কিন্তু কোনো প্র্যাকটিক্যাল এক্সিস্টেন্স নাই। কেন নাই? কারণ আমরা সবসময় দেখে এসেছি যে প্যারালাল সার্কিটের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্যারালাল ব্রাঞ্চগুলোর ভোল্টেজ কনস্ট্যান্ট হয়, মানে এই ব্রাঞ্চটারও যা ভোল্টেজ হবে, এই ব্রাঞ্চটারও সেম ভোল্টেজ হবে, এই ব্রাঞ্চটারও সেম ভোল্টেজ হবে। সো বেসিক্যালি আমি এখানে যে ছবিটা এঁকেছি সেটা কিন্তু ভুল, ঠিক আছে, বাট আমি জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য আঁকছি। কেন এটা ছবিটা ভুল? দেখো 10 ভোল্ট আর 8 ভোল্টকে প্যারালালি কানেক্ট করা আছে, ঠিক আছে, যেটা কোনোদিনও পসিবল নয়। কেন পসিবল নয়? প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজগুলো কনস্ট্যান্ট, এটাও 10 ভোল্ট হতে হবে, এটাও 10 ভোল্ট হতে হবে, বা দুটোকেই 8 ভোল্ট হতে হবে, নাহলে আমরা প্যারালালি কানেক্ট করতে পারবো না। কিন্তু আমরা এখানে কি এক্সপ্লেন করতে চাইছি, যে যদি প্যারালালি তাও আমরা জোর করে কানেক্ট করে দিই তাহলে কি হবে, মানে তুমি তো আমাকে বলতেই পারো কখনো যে স্যার আমার কাছে দুটো ব্যাটারি আছে, একটা 10 ভোল্টের ব্যাটারি আছে আর একটা 8 ভোল্টের ব্যাটারি আছে, তো আপনি তো বলেছেন যে ওদেরকে মানে আপনি বলেছেন যে প্যারালালে কানেক্ট করলে ভোল্টেজ সবসময় কনস্ট্যান্ট হয়, প্যারালাল ব্রাঞ্চে ভোল্টেজগুলো সেম হয়, তো আমি 10 ভোল্টের ব্যাটারি আর 8 ভোল্টের ব্যাটারিকে তো এভাবে প্যারালালি কানেক্ট করে দিতেই পারি। তাহলে তো আপনার যেটা বলেছিলেন যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ কনস্ট্যান্ট হয়, কই এখানে তো খাটছে না। কেন খাটছে না আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে সার্কিটটা ড্র করা হয়েছে, তাহলে এই সার্কিটে ওই একই লুপে, ওই লুপটা যদি আমি নিয়ে নিই, এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি, এই যদি লুপটা আমি নিয়ে নিই, এখানে কি তাহলে কারেন্ট ফ্লো হবে? এখানে এত বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হবে যে সার্কিটটাই পুড়ে যাবে, মানে ব্যাটারিটাই পুড়ে যাবে। কেন? কারণ এই ব্রাঞ্চের ভোল্টেজ তোমাকে কত দেখানো আছে? 10 ভোল্ট। এই ব্রাঞ্চের ভোল্টেজ কত দেখানো আছে? 8 ভোল্ট। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হলো? 10 - 8, 2 ভোল্ট। তাহলে এই লুপে যদি কারেন্ট তুমি বার করতে চাও, কারেন্ট সমান তোমাকে কি নিতে হবে? কারেন্ট মানে হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তো পোটেনশিয়াল ডিফারেন্স কত বেরালো? 2। আর এই যে লুপটা আছে এবিসিডি এ লুপটা, এখানকার রেজিস্ট্যান্স কত? 0। তাহলে কারেন্ট কত হবে? 2/0। বেসিক্যালি এটা আনডিফাইন্ড বা বলতে পারো ইনফাইনাইট, মানে কি হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে, শর্ট সার্কিট হয়ে গিয়ে ব্যাটারিগুলোই সব নষ্ট হয়ে বসে থাকবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে দুটো ব্যাটারিকে আমরা ঠিক তখনই কানেক্ট করতে পারছি যখন তাদের ভোল্টেজের ভ্যালু সমান, আদারওয়াইজ কিন্তু সার্কিট পুড়ে যাবে, মানে এখানে ব্যাটারিগুলো পুড়ে যাবে। তার মানে এখান থেকে একটা কথা উঠে আসছে যে ব্যাটারির টার্মিনাল ভোল্টেজগুলো যদি সেম না হয়, তাহলে এর ভেতরে এই যে একটা এমন সার্কুলেটিং কারেন্ট ফ্লো হচ্ছে যার জন্য ব্যাটারি পুড়ে যাচ্ছে। সেম জিনিস কিন্তু অ্যাপ্লিকেবল অল্টারনেটারের ক্ষেত্রেও। অল্টারনেটারকে যখন আমরা প্যারালালি কানেক্ট করব, এগুলোকে এবার এসি সোর্স দিয়ে ভাবো, অল্টারনেটার দিয়ে ভাবো, যদি আমরা এসি সোর্স কানেক্ট করি, যদি টার্মিনাল ভোল্টেজ সেম না হয়, এখানে এত হিউজ পরিমাণ শর্ট সার্কিট বলবো না, সার্কুলেটিং কারেন্ট ফ্লো হবে, অল্টারনেটারের ওয়াইন্ডিং কিন্তু পুড়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য দুটো অল্টারনেটারকে যখন প্যারালালি কানেক্ট করা হবে, খেয়াল রাখতে হবে তাদের টার্মিনাল ভোল্টেজ যেন
অলমোস্ট সেম হয়, মানে সমান তো হতেই হবে, অ্যাপ্রক্সিমেটলি যেন সেম হয়, এরকম না হয় একটা 220 ভোল্ট আর একটা 180 ভোল্ট, এরকম না হয়। হ্যাঁ, একটা 220 ভোল্ট হলো, একটা 219.9 ভোল্ট হলো, সেটা আলাদা ব্যাপার, সেখানেও সার্কুলেটিং কারেন্ট ফ্লো হবে, কিন্তু তার ভ্যালু খুব কম, আমরা হয়তো নেগলেক্ট করতে পারবো, কিন্তু এই 220 আর 180 যেন না হয়। তো যখন আমরা দুটো অল্টারনেটরকে প্যারালি কানেক্ট করব, তখন অবশ্যই তাদের টার্মিনাল ভোল্টেজ সমান হতে হবে। এখান থেকে তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে, আমি যেই ডিসি সার্কিটটা এঁকেছি এখানে রেজিস্ট্যান্স 0, যার জন্য কারেন্ট হয়ে গেল ইনফাইনাইট, সার্কিট পুড়ে গেল। তো তোমার মনে হতে পারে যে স্যার, আমরা যখন অল্টারনেটরগুলোকে প্যারালি কানেক্ট করছি, এই যে সার্কুলেটিং কারেন্টটা ফ্লো হবে, এটা কোথায় ফ্লো হবে? স্টেটার ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে ফ্লো হবে। স্টেটারগুলোকেই তো আমরা প্যারালি কানেক্ট করছি, তাহলে স্টেটার ওয়াইন্ডিংগুলোর মধ্যে দিয়ে ফ্লো হবে। আর স্টেটার ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স তো 0 না, স্টেটার ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স তো 0 না, তাহলে ওখানে তো রেজিস্ট্যান্স আছে, তাহলে এখানে তো কি বলে, অল্টারনেটরের ক্ষেত্রে তাহলে ওই ইনফাইনাইট কারেন্ট তো ফ্লো হবে না, শর্ট সার্কিট কারেন্ট ওরভাবে ফ্লো হবে না। দেখো, ব্যাপারটা হচ্ছে গিয়ে, যখনই কি বলে দুটো জিনিসকে আমরা প্যারালালি কানেক্ট করছি আর তাদের মধ্যে ভোল্টেজের মিসম্যাচ হচ্ছে, কারেন্ট তাহলে ফ্লো হচ্ছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্টকে বাধা দেয় কি? রেজিস্ট্যান্স। এই যে জায়গাটা ঠিক, যে ডিসির ক্ষেত্রে এই যে সার্কিটটা এঁকেছি এখানটায় রেজিস্ট্যান্স নাই, হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে। বাট যখন আমরা অল্টারনেটরের কথা বলছি, এখানকার রেজিস্ট্যান্স 0 না, ঠিক, একদম ঠিক, কিন্তু এখানকার রেজিস্ট্যান্সের ভ্যালু কি? খুবই কম। বারবার বলে আসছি যে ইলেকট্রিক্যাল মেশিন যখন আমরা ডিজাইন করি, যে কোনো এসি ইলেকট্রিক্যাল মেশিন, সেটা ট্রান্সফরমার হোক, 3 ফেজ ইন্ডাকশন মোটর হোক, সিনক্রোনাস মোটর হোক, অল্টারনেটর হোক, এদের যে রেজিস্ট্যান্স, সেগুলোকে আমরা যতটা পারি লো রাখার চেষ্টা করি। কেন? যদি রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি হয়, আই স্কোয়ার লস বা কপার লসের ভ্যালু বেড়ে যাবে। তো তার জন্য রেজিস্ট্যান্স লো রাখা থাকে। তো রেজিস্ট্যান্স 0 না থাকলেও এতটাই লো থাকে যে ওই কারেন্টের ভ্যালু খুব হিউজ হবে, যার জন্য ওয়াইন্ডিং পুড়ে যাবে। ইভেন তোমরা যখন অল্টারনেটরের অঙ্ক করেছো তখনই দেখেছো পার ফেজ রেজিস্ট্যান্স কতটা কম থাকে। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন যেটা হলো, সেটা হচ্ছে যদি দুটো অল্টারনেটরকে প্যারালালি কানেক্ট করতে হয়, তাহলে অবশ্যই তাদের যে টার্মিনাল ভোল্টেজ সেটা সেম হতে হবে। এটা গেল 1 নাম্বার কন্ডিশন। 2, যে দুটো অল্টারনেটরকে কানেক্ট করা হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সিও সমান হতে হবে। এটা গেল টার্মিনাল ভোল্টেজ সেম হতে হবে, দুটো অল্টারনেটরেরই টার্মিনাল ভোল্টেজ সেম হতে হবে, আর দুটো অল্টারনেটরের ফ্রিকোয়েন্সিও সেম হতে হবে। ফ্রিকোয়েন্সি সেম না হলে কি হবে? একটা জাস্ট এক্সাম্পল হিসাবে নাও, ঠিক আছে? ধরো তোমার একটা সাইকেল আছে, তো জাস্ট আমি এরকম দেখে নাও, ভেবে নাও এটা হচ্ছে সাইকেল তোমার। তো এই যে সাইকেলটা আছে, সাইকেলের দুটো চাকা আছে, জাস্ট ইমাজিন দুটো চাকা যদি দুটো আলাদা আলাদা স্পিডে ঘোরে, যদি সম্ভব হয়, তুমি সাইকেল চালাচ্ছ, দুটো চাকা যদি আলাদা আলাদা স্পিডে ঘোরে, তাহলে কি হতে পারে? জাস্ট ইমাজিন করো। সেম জিনিসটাও এখানে হবে। কেন এরকম বলছি? তার কারণ এই যে ফ্রিকোয়েন্সি, এই জিনিসটা কোথায় আসে? দেখো, তোমাদের যখন আমি ইটেক পড়িয়েছি বা সার্কিট থিওরির বেসিক কনসেপ্ট নিয়ে ডিসকাস করেছি, তখন আমরা একটা ইকুয়েশান নিয়ে বারবার ডিল করেছি, ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। এই যে ওমেগাটা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা কোত্থেকে আসছিল? এটা আসছিল অল্টারনেটরের যে কন্ডাক্টরটা আছে না, তাকে একটা সার্টেন স্পিডে তো ঘোরানো হচ্ছে, যেটা তুমি যদি অল্টারনেটর ভাবো, এখানটাকে ঘোরাচ্ছে কে? টারবাইন ঘোরাচ্ছে। তাহলে টারবাইনের স্পিডের ওপর ডিপেন্ড করছে হচ্ছে গিয়ে এই ওমেগাটা, আর এই ওমেগার থেকেই তো আসছে কি 2πf, ওমেগার থেকেই আসছে 2πf। তার মানে এই ওমেগাটা কার উপর ডিপেন্ডেন্ট? ওই যে টারবাইন কত স্পিডে ঘোরাচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট। তাহলে আর এই ওমেগার থেকে আমরা পাচ্ছি কি 2πf। তাহলে বলতেই পারি আমরা, টারবাইন অল্টারনেটরকে যে স্পিডে ঘোরাচ্ছে সেই স্পিডের ওপর আমাদের ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। টারবাইনের স্পিড কমে গেলে ফ্রিকোয়েন্সি ফল করবে, টারবাইনের স্পিড বাড়লে ফ্রিকোয়েন্সির ভ্যালু বেড়ে যাবে। তো মোট কথা, দুটো তুমি অল্টারনেটর কানেক্ট করছো, তাদের ফ্রিকোয়েন্সি সেম নয়। এটা কথাটার মানে কি? তার মানে তাদের দুজনের স্পিড সেম নয়। এবার দুজনের স্পিড সেম নয়, তাদেরকে তুমি যদি কানেক্ট করো তাহলে বুঝতেই পারছো কী হবে। তো মোট কথা, আমরা যে অল্টারনেটর দুটোকে কানেক্ট করব, তাদের ফ্রিকোয়েন্সিও কিন্তু সেম হতে হবে। এটা গেল সেকেন্ড কন্ডিশন। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে ওদের ফেজ সিকোয়েন্সও সেম হতে হবে। ফেজ সিকোয়েন্স সেম হতে হবে মানে, আমরা এখানে 3 ফেজ সার্কিট নিয়ে পড়ছি, সে স্টার কানেক্টেড হোক, ডেল্টা কানেক্টেড হোক, যাই কানেক্টেড হোক। তো ধরো দুটো অল্টারনেটর আছে, এটা আছে একটা অল্টারনেটারের স্টেটার ওয়াইন্ডিংয়ের আর ওয়াই আর বি, ঠিক আছে? একটা অল্টারনেটর 1 নাম্বার অল্টারনেটরে। 2 নাম্বার অল্টারনেটারের এটা আর, এটা ওয়াই, এটা বি।
যদি এদেরকে প্যারালালি অপারেট করাতে হয় তো তাহলে এই আর এর সাথে আর কে কানেক্ট করতে হবে, ওয়াই এর সাথে ওয়াই কে কানেক্ট করতে হবে, বি এর সাথে বি কে কানেক্ট করতে হবে। যদি না করা হয় আবার সেই সার্কুলেটিং কারেন্ট ফ্লো হবে, প্যারালাল অপারেশন করানো সম্ভব হবে না, ওয়াইন্ডিং পুড়ে বসে থাকবে, অল্টারনেটর শেষ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম ফার্স্টে প্যারালাল অপারেশন অফ অল্টারনেটার্স কী, তারপরে আমরা দেখলাম অল্টারনেটারের প্যারালাল অপারেশন কেন করা হয়, কী কী অ্যাডভান্টেজ পাই আমরা সেখানটায়। আর তারপরে ফাইনালি দেখলাম যে তিনটে বেসিক কন্ডিশন যদি ফুলফিল হয় তবে আমরা দুটো অল্টারনেটারকে প্যারালালি অপারেট করাতে পারি। এক হচ্ছে ওদের টার্মিনাল ভোল্টেজ সেম হতে হবে, দুই হচ্ছে ওদের ফ্রিকোয়েন্সি সেম হতে হবে, আর তিন হচ্ছে ওদের যে ফেজ সিকোয়েন্স সেটাও একই হতে হবে, তবে আমরা দুটো অল্টারনেটারকে প্যারালালি অপারেট করতে পারি।